হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের যত ডাউটস আছে সেই ডাউটসগুলো ক্লিয়ার করব। তোমরা অনেকেও আমাকে কমেন্ট করে কিন্তু অনেক কোশ্চেন করছিলে, তো সমস্ত কমেন্টের তো রিপ্লাই আমি করতে পারছি না, তাই আমি একটা বড় একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, যেই ভিডিওতে তোমাদের যত ডাউট আছে, যত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রিলেটেড ডাউট বা ফর্ম ফিল আপ রিলেটেড ডাউট আছে, সমস্ত ডাউট হচ্ছে আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনের মধ্যে ফার্স্টেই দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে, এটা নিয়ে আজকে আলোচনা করব। নেক্সট দেখতে পাচ্ছ অন্য স্টেটের এক্সপিরিয়েন্স কি কাউন্ট হবে, স্টিল ওয়ার্কিং যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হবে তাহলে কি ওটা দিতে পারবে কিনা, এক্সপিরিয়েন্স 12 মান্থের যদি কম হয় তাহলে তারা কি করবে, ধরো কারো 8 মাসের বা 9 মাসের রয়েছে। নেক্সট হচ্ছে দুটো বা তার বেশি হসপিটালে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কি সেটা দেওয়া যাবে, দিলেই বা যদি দেওয়া যায় কিভাবে দেবে। নেক্সট হচ্ছে সিএইচও বা কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স বা স্কুল হেলথ নার্স হিসাবে যারা কাজ করেছো তাদের কি এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, বা যারা অ্যাজ এ সিস্টার টিউটার হিসাবে কাজ করছো কোনো প্রাইভেট নার্সিং হোমে, তো তাদের কি এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। তো এটা নিয়েও আজকে কথা বলবো। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফরম্যাটটা কেমন হবে, যা তা ফরম্যাটে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলে কিন্তু সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমাদের রিজেক্ট হয়ে যেতে পারে। তাই আমি তোমাদের আজকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের একটা ফরম্যাট দেখিয়ে দেবো, সেই ফরম্যাটেই কিন্তু তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা বানাবে। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তো এখন তো জানো কাস্ট সার্টিফিকেট রিলেটেড কিন্তু অনেক সমস্যা হচ্ছে, কারোর পুরনো কাস্ট সার্টিফিকেট রয়েছে, কারোর নিউটা এখনো আসেনি। তো কাস্ট সার্টিফিকেট আর নোটিশটার মধ্যে দেখবে কাস্ট সার্টিফিকেটের কিন্তু অনেকগুলো ফরম্যাট দিয়েছে। তো কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেক কেউই কনফিউশনে আছো যে কোন সার্টিফিকেটটা আমরা আপলোড করব। তো সেটা নিয়েও আজকে কথা বলবো। আর একটা কোশ্চেন হচ্ছে, কোনো একটা সাবজেক্টে ধরো কেউ সাপ্লি পেলে তো তখন কি করবে, কোন মার্কশিটটা দেবে, তো সেটা নিয়েও কিন্তু আজকে কথা বলবো। চলো তাহলে তোমাদের একটা একটা কোশ্চেনের ডাউটসগুলো আমি ক্লিয়ার করি। তো তোমাদের ফার্স্ট কোশ্চেন হলো এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে। তো এইটা নিয়ে আমি কথা বলবো যে এক্সপিরিয়েন্স তোমাদের কবে থেকে কাউন্ট হবে। দেখো, আদার্স যে গভর্নমেন্ট এক্সামগুলো হয়, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, মানে আদার স্টেটের কথা আমি বলছি, যখনই ফর্ম বেরোয় সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা কাউন্ট হয় ঠিক তুমি রেজিস্ট্রেশন যবে থেকে পেয়েছো তারপর থেকে। ধরো রেজিস্ট্রেশন তুমি পেলে 10 তারিখে, 10 তারিখের পর তুমি যেই হসপিটালে জয়েন করবে, ধরো তুমি 15 তারিখে হসপিটালে জয়েন করলে, তাহলে সেই 15 তারিখ থেকে এই টিল ডেট এখন যত অবধি, মানে আজ অবধি তোমার পুরো এক্সপিরিয়েন্সটা যত দিনের হয় তত দিনের কিন্তু কাউন্ট হয়। এটা আমি সেন্ট্রালের কথা বলছি বা আদার স্টেটের কথা বলছি। কিন্তু এইখানে কিন্তু এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে সেরকম কিছু বলেনি। অন্যান্য জায়গায় বলে দেয় যে এক্সপিরিয়েন্স শুধুমাত্র হসপিটালেরই হতে হবে, বা 50 বেডের হসপিটাল হতে হবে, বা NABH হসপিটাল হতে হবে, তবেই এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। তো এখানে কিন্তু সেরকম কিচ্ছু বলা নেই। তাই তোমরা যবে থেকে তোমরা হসপিটাল জয়েন করেছো তবে থেকে আজকের ডেট অবধি, মানে যবে তুমি ফর্ম ফিল আপ করছো সেই ডেট অবধি যত দিনের এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাই তোমরা দেবে। এবারে ওদেরকে ক্যালকুলেশন করে নিতে দাও যে ওরা কোন দিক থেকে ধরবে, ওরা যেই দিন থেকে ধরবে ওই অনুযায়ী কিন্তু তোমাকে মার্কস দেবে। তো তুমি এখানে যেহেতু ক্লিয়ার ভাবে বলে দেওয়া নেই কবে থেকে কত দিনের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, তাই তুমি যবে থেকে জবে ঢুকেছো তবে থেকেই তুমি আজ অবধি যতটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স সেটা দাও। নেক্সট হলো অন্য স্টেটের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কিনা। তো অ্যাজ আই সেড, আমি যেটা বললাম যে যে নোটিশটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, সেখানে কিন্তু ক্লিয়ারভাবে কিচ্ছু দিয়ে দেওয়া নেই। এক্সপিরিয়েন্স কিন্তু এক্সপিরিয়েন্সই হয়, সেটা এই স্টেটের হোক বা ওই স্টেটের হোক, এই হসপিটালের হোক বা অন্য হসপিটালের হোক, তোমার হসপিটালের এক্সপিরিয়েন্স হলেই কিন্তু হবে। ঠিক আছে, তাই যারা চিন্তা করছো ধরো আমি ব্যাঙ্গালোরে করেছি, ব্যাঙ্গালোরের এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলে কি আমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, তো আমি বলবো কি যে হ্যাঁ, তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু কাউন্ট হবে। তোমরা ব্যাঙ্গালোর থেকে করো বা দিল্লি থেকে করো বা বোম্বে থেকে করো, যেখান থেকে করো না কেন, তোমাদের কিন্তু অন্য স্টেটের এক্সপিরিয়েন্সও কাউন্ট হবে। কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফরম্যাটটা কিছুক্ষণ পরে আমি দেখাবো, সেই ফরম্যাটে কিন্তু হতে হবে, তাহলেই কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা
কাউন্ট হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি যে আমাকে কমেন্টে তোমরা বারবার জিজ্ঞেস করছিলে যে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট দিলে কি হবে? তো আমি একটা কথাই বলবো যে স্টিল ওয়ার্কিং মানে হচ্ছে কি যে তুমি এখনো সেখানটায় কাজটা কন্টিনিউ করছো। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মানে হচ্ছে কি যে তুমি যখন কাজটা ছেড়ে দেবে, যতদিন অবধি কাজ করেছো ততদিনের হচ্ছে কি যে ডেট দেওয়া থাকবে, ফ্রম এটা থেকে ফ্রম এত ডেট। ঠিক আছে? তো স্টিল ওয়ার্কিং দিলে কি হবে? তো আমি বলবো কি যে হ্যাঁ, স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটও তুমি দিতে পারো। যদি তুমি এই হসপিটালে কাজটা কন্টিনিউ করছো, তাহলে হচ্ছে কি যে তুমি স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটটাই দিতে পারো। সেক্ষেত্রেও কিন্তু মার্কস পাবে। আরেকটা কথা আমি বলতে চাই যে যারা স্টিল ওয়ার্কিং দেবে, তাদের কিন্তু যখন তোমরা জয়েনিং করবে, সাপোজ ধরো তুমি পেয়ে গেলে, চান্স পেয়ে গেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টাফ নার্সে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু তোমাকে এনওসি জমা করতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে তুমি যেই হসপিটালে কাজ করছো সেখান থেকেই। ঠিক আছে? তো যারা যারা চাইছো যে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট দিতে, তো তোমরা স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটও দিতে পারো, এর জন্য কোনো সমস্যা হবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে এক্সপিরিয়েন্স যদি 12 মান্থসের কম হয় তাহলে কি করবে? তো এখনো অনেক কেউ রয়েছে যারা হচ্ছে ফ্রেশার্স বা যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স এখনো অবধি 1 বছরের এক্সপিরিয়েন্স হয়নি। কারোর 8 মান্থস রয়েছে, কারোর 6 মান্থ, কারোর 4 মান্থ এক্সপিরিয়েন্স রয়েছে। তো তারা কি করবে? তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমাদের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সের ফেলটা রয়েছে, যে সেখানটায় তোমাদের যদি 3 মান্থের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি প্রোভাইড করা হয়ে থাকে, তো তোমরা ওটা প্রোভাইড করতে পারো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে। যদিও তোমরা কোনো মার্কস পাবে না, কিন্তু তোমরা যদি দিতে চাও তো দিতে পারো। ধরো কেউ 6 মান্থ কাজ করেছো, ঠিক আছে? তো 6 মান্থের একটা সার্টিফিকেট হসপিটাল থেকে প্রোভাইড করে দেয়, কারণ হসপিটাল থেকে প্রোভাইড করার জন্য মিনিমাম 6 মান্থ হলে তবেই হসপিটাল থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করা হয়। তো সাপোজ তুমি 6 মান্থ করে নিয়েছো, তো 6 মান্থের সার্টিফিকেট হসপিটাল যদি প্রোভাইড করে দেয় তোমাকে, তাহলে তুমি দিয়ে দিতে পারো। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো যে এর জন্য কিন্তু তোমরা কোনো মার্কস পাবে না, কিন্তু তোমরা দিতে পারো, ইওর চয়েস। নেক্সট কোশ্চেন হচ্ছে দুটো বা তার বেশি হসপিটালে যদি তোমরা কাজ করে থাকো, সাপোজ একটা হসপিটালে তুমি কাজ করলে 5 মাসের জন্য, আর একটা হসপিটালে তুমি কাজ করলে 8 মাসের জন্য, আর একটা হসপিটালে তুমি কাজ করেছো 6 মাসের জন্য। তো এরকম তোমাদের ভাঙা ভাঙা করে এক্সপিরিয়েন্স রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট হসপিটালে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? তো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, সেখানে কিন্তু অ্যাড অন করার অপশন রয়েছে। তো যতগুলো হসপিটালে তুমি কাজ করেছো ততগুলো হসপিটালের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুমি কিন্তু অ্যাড অন করে করে যেতে পারো, 1 2 3 4 করে। তাই তোমরা যে কটা হসপিটালে কাজ করেছো সব কটা হসপিটালেরই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাউন্ট করে দিতে পারো। এই কোয়েশ্চেনটা আমাকে সবাই করছিলে যে যারা সিএইচও করছো অন আ কন্ট্রাকচুয়াল বেসিস, বা কেউ স্কুল হেলথ নার্স হিসাবে কাজ করছো, বা কেউ সিস্টার টিউটর হিসাবে কাজ করছো, তাদের এক্সপিরিয়েন্স কি কাউন্ট হবে? তো আমি বলবো কেন কাউন্ট হবে না। এখানে কিন্তু স্পেসিফিক্যালি বলে দেয়নি যে হসপিটালেরই এক্সপিরিয়েন্স হতে হবে, এখানে বলেছে যে কোনো হেলথ কেয়ারের এক্সপিরিয়েন্স হলেই হবে। তাই তোমরা সিএইচও, এটাও কিন্তু একটা রেজিস্টার্ড নার্স হিসাবেই কিন্তু তোমরা কাজ করছো সিএইচও তে, সেটা কন্ট্রাকচুয়াল বেসিস হোক, সেটা সেন্ট্রালের হোক কি স্টেটের হোক, যেখানেরই হোক তোমাদের এক্সপিরিয়েন্সও কিন্তু কাউন্ট হবে। তাই তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু তোমরা দেবে। আর একটা কথা, যারা সিএইচও তে কাজ করছো তারাও কিন্তু কোশ্চেন করছে যে তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কোথা থেকে পাবে। তো তোমরা যখন সিএইচও তে জয়েন করতে গেছিলে তখন কিন্তু তোমাদের সিএমওএইচ অফিস বা ডিএমওএইচ অফিসে কিন্তু তোমাদের যেতে হয়েছে, তাই তো? তো সেই অফিসের যিনি হেড থাকবেন তাকে তোমরা রিকোয়েস্ট করবে একটা সার্টিফিকেট তোমাদের করে দিতে। তাই তোমাদের গভর্নমেন্ট স্ট্যাম্প দিয়ে, মেমো নাম্বার দিয়ে, সবকিছু দিয়ে কিন্তু তোমাদের একটা সার্টিফিকেট বানিয়ে দেবে। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফরম্যাট কেমন হবে। চলো তাহলে তোমাদের আমি একটা ফরম্যাট দেখিয়ে দিই, যেরকম ফরম্যাট দেখাবো সেরকম ভাবেই তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা বানাবে। দেখো, আমি তোমাদের যে ফরম্যাটটা দেখাচ্ছি এটা জাস্ট একটা স্যাম্পল, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু তোমাদেরকে বানাতে হবে ফরম্যাটটা, ঠিক আছে? এটা জাস্ট একটা স্যাম্পল যাতে তোমরা সবাই বুঝতে পারো। যেরকম ধরো কেউ সিএইচও রয়েছো বা কেউ
গভর্নমেন্টাল মানে সেন্ট্রালের হোক বা স্টেট গভর্নমেন্টের ধরো এমপ্লয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তাদের মাথাটা দেখতে পাবে। এটা হচ্ছে একটা লেটার প্যাড, ঠিক আছে। এই লেটার প্যাডের মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেওয়া হয়। ওই লেটার প্যাডের মাথায় ধরো তুমি কোনো একটা হসপিটাল থেকে করছো, সাপোজ তুমি অ্যাপোলো হসপিটাল থেকে করছো, তাহলে এখানটায় হেডিংয়ে কিন্তু থাকবে অ্যাপোলো হসপিটাল, বা যেই হসপিটালের থেকে করো না কেন, ওপরে লেটার প্যাডের মাথায় কিন্তু XYZ হসপিটাল লেখা থাকবে, তার মেল আইডি, মেমো নাম্বার, ফ্যাক্স নাম্বার, টেলিফোন নাম্বার, তার যে ওয়েবসাইট থাকে ওয়েবসাইট, তার লোগো সবকিছু দেওয়া থাকবে। এটা যেরকম একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টাল এমপ্লয়, তো সেক্ষেত্রে তার মাথার ওপরটা দেখতে পাচ্ছ এই লোগোটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা যদি কোনো হসপিটাল থেকে করে থাকো তাহলে XYZ হসপিটাল বলে লেখা থাকবে। নেক্সট হচ্ছে দেখো এখানটায় দেখতে পাচ্ছ ডেট দেওয়া রয়েছে, প্লাস টু whomsoever it may concern, এটা কিন্তু হেডিং করে লেখা থাকে। এরপর লেখা রয়েছে দেখতে পাচ্ছ দিস ইজ টু সার্টিফাই দ্যাট মিস্টার, যার নাম রয়েছে তার নাম রয়েছে এখানটায়, যে এমপ্লয়, তুমি থাকলে মিস XYZ নেম তোমার যা হবে ABC, তোমার নামটা এখানটা লেখা থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার ডেজিগনেশন কি আছে সেটা লেখা থাকবে, কত তারিখ থেকে কত তারিখ অবধি তুমি কাজ করেছো সেটা লেখা থাকবে। দেখো এখানে লেখা রয়েছে যেমন 21 মার্চ টু 6 ডিসেম্বর, তো সেরকম কিন্তু তোমার কবে তুমি জয়েন করেছো, জয়েনিং ডেট থেকে কবে তুমি ছাড়ছো সেই ডেটটা। আর যা যা স্টিল ওয়ার্কিং দিচ্ছ, তো এই মার্চ থেকে তোমাদের লেখা থাকবে টু স্টিল ওয়ার্কিং অবধি, ঠিক আছে, লিখে দেওয়া থাকবে। এরপর সবার লাস্টে কি থাকবে দেখো, এখানকার মানে যিনি মানে ওখানকার মেনটেনেন্সে রয়েছে ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর বা HR যা হোক, সেই HR এর সিগনেচার থাকবে। প্লাস হচ্ছে কি এখানটায় তোমার স্ট্যাম্প থাকবে, সেই হসপিটালের কিন্তু স্ট্যাম্প থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কি যে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফরম্যাট। এই ফরম্যাটে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা হতে হবে। যদি এই ফরম্যাটে না থাকে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তাহলে কিন্তু সেটা কাউন্ট করা হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ যদি কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তো কাস্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু অনেক কারোর অনেক কিছু কনফিউশন আছে। তো আমি সিম্পলভাবে বলে দিই, যেই কাস্টের বিলং করছো সেই সার্টিফিকেটটা যদি পুরনো হয়ে যায় তোমাকে রিনিউ করতে হয়, তোমরা সবাই জানো। যারা রিনিউর জন্য অ্যাপ্লাই করেছো এখনো আসেনি, তারা কি ওল্ড সার্টিফিকেটটা জমা করবে? এটা হচ্ছে তোমাদের কোয়ারিজ। তো তোমরা ধরো EWS ক্যান্ডিডেট, সাপোজ আমি বলছি, তো তোমার EWS আছে, তো তুমি EWSটা বসিয়ে দেবে 1 নাম্বার, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে তাহলে তোমরা কোনটা আপলোড করবে। তো তোমরা এখানে ওয়েট করতে হবে তোমাদের, যতক্ষণ না তোমাদের নিউ সার্টিফিকেটটা তোমাদের কাছে আসছে। 3 তারিখ তো লাস্ট ডেট, তো 3 তারিখের অবধি তোমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না তোমার সার্টিফিকেটটা পাচ্ছ। সার্টিফিকেট হাতে পেয়ে গেলে সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাকে আপলোড করতে হবে। ওল্ড সার্টিফিকেট দিলে কিন্তু হবে না। আমি কিন্তু বারবার বলছি, ওল্ড সার্টিফিকেটে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। যদি তোমরা কেউ অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তো তোমাদের নিউ যে সার্টিফিকেটটা এসছে রিনিউ করার পর, সেটাই কিন্তু আপলোড করতে হবে। নেক্সট হচ্ছে কোনো সাবজেক্টে ধরো সাপ্লি পেলে, সেটা HSেও হতে পারে, সেটা নার্সিংয়েও হতে পারে। এরকম অনেক ক্যান্ডিডেটই রয়েছে যারা নার্সিং একভাবে পাশ করতে পারোনি, কোনো না কোনো সাবজেক্টে সাপ্লি খেয়েছো। বা আরেকটা হতে পারে যে HS একবারে পাশ করতে পারোনি, সেক্ষেত্রে কি হয় তোমাদের কিন্তু 2টো মার্কশিট হয়। এক্ষেত্রে তোমরা কি করবে, যখন মার্কশিট আপলোডের জায়গা থাকবে সেখানে কিন্তু তোমাদের ওল্ড মার্কশিটটা যেখানে সাপ্লি খেয়েছো আর নতুন মার্কশিট যেটা এসছে সেটা, 2টো মার্কশিট কিন্তু আপলোড করতে হবে। সেটা HS হোক বা সেটা GNM হোক বা BSc হোক, যেইখানেই হোক না কেন তোমাদের কিন্তু 2টো মার্কশিটই আপলোড করতে হবে। তাই তোমরা এখানে সাপ্লি নিয়ে কিন্তু ভয় পাবে না। তো সাপ্লি নিয়ে যাদের কোয়ারিজ ছিল আমাকে কমেন্ট করছিল, তো এটা তাদের জন্য যে যদি তোমার সাপ্লি হয়ে থাকে, যে পুরনো রেজাল্টটা রয়েছে সেটা আপলোড করতে হবে, প্লাস নতুন রেজাল্টটাও কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো এটাই ছিল আজকের টোটাল ভিডিওটা, যেখানে আমি তোমাদের এক্সপিরিয়েন্স রিলেটেড বা আদার্স ফর্ম ফিল আপ রিলেটেড যত কোয়ারিজ ছিল চেষ্টা করলাম তোমাদের কোয়ারিজগুলো ক্লিয়ার করার। এরপরেও যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করে দেওয়ার। টিল দেন, বাই।